আমার চোখের আলো হারিয়ে গেলেও মিল্টনের স্বর্গ ছিল প্রাণে। আমার সোনার শক্তি শেষ হলেও বেথুভেনের সুর মুছে দিয়েছিল চোখের পানি। সাহিত্যিক এবং মানবতাবাদী হেলেন কেলার ঠিক এভাবেই বলেছিলেন নিজের কথা। তার জীবন ছিল ভাষাহীন, প্রকৃতির রূপ রস গন্ধ থেকে বঞ্চিত। অসহায়ত্বকে জয় করে পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন হেলেন কেলার। আমি আজরা মাহমুদ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বার্জার লাক্সারি সিল্ক নিবেদিত #নন্দিনীর আজকের পর্বে। আমাদের নন্দিনীর চোখের আলো না থাকলেও আলো এনে দিচ্ছেন অন্যের জীবনে, কারণ শিক্ষকরা শুধুমাত্র মানুষের কারিগর নয়, সমাজেরও কারিগর। আমাদের আজকের নন্দিনী নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক। 2017 সাল থেকে ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেসের প্রভাষক হিসেবে কাজ করছেন। চোখের দুটি হারিয়েছেন বেশ কিছুদিন হলো, কিন্তু তারপরও তা তাকে আটকে রাখতে পারেনি। ইউনিভার্সিটির অলিগলি থেকে শুরু করে সিঁড়ি, সবকিছুই তার নখদর্পণে, আর তা গুনে গুনে এগিয়ে চলেছেন আমাদের আজকের নন্দিনী। আমি রাস্তাঘাটে হেঁটে গেলে আমার সঙ্গে যে থাকে তাকে সবসময় লোকজন জিজ্ঞেস করে, উনি কি প্রতিবন্ধী? এটাই আমি সবচেয়ে বেশি হেট করি, যে মানুষ এত জাজমেন্টাল কেন। সবসময় আমার মনে হয়েছে যে আমার একটা নিজের স্বপ্ন আছে, এবং সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে গেলে আমাকে এই সমাজের থেকেই এটাকে বাস্তবায়ন করতে হবে, কারণ জায়গাটা আমার, এটা আমার দেশ, এখানে আমি থাকব এবং এখানেই আমি নিজের অস্তিত্ব তৈরি করব। Those of us who have any form of challenges বা physical inability, আমাদেরকে কেউ আজও মন থেকে মেনে নিতে পারে না। সকল নন্দিনীদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যত বাধা বিপত্তি থাকুক না কেন, স্কাই শুড বি ইয়োর লিমিট। আপনাদের নিজেদের স্বপ্ন থাকতে হবে এবং চেষ্টা থাকতে হবে সেটা বাস্তবায়ন করার, তাহলেই কিন্তু আপনারা লক্ষ্যে পৌঁছাতে পারবেন, এবং নিজেদের আইডেন্টিটি ওটা কখনোই ভুলে যাওয়া চলবে না। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের নন্দিনী সুমাইয়া তাসনিম হককে। How are you today? I am, as always, I am fine, thank you. How are you doing? I'm good too. You're such a jolly person. আমি সবসময় নিজেকে প্রাণবন্ত রাখার চেষ্টা করি। যারা চোখের দুটি জন্ম থেকেই থাকে না, তাদের স্টোরিটা এক ধরনের হয়, আর যাদের আসলে দৃষ্টিশক্তি থাকার পর হারিয়ে ফেলে, তাদের স্টোরিটা কিন্তু একেবারেই আলাদা হয়। How is it? How has it been? So far, my experience in life had taught me how to overcome impediments, at the same time how to accept life the way it is. আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি তো শর্ট সাইটেড ছিলাম, কিছু তো দেখতাম, সেই জন্য দেখতে দেখতে একদিন হঠাৎ করে আমি একটা সকালে উঠে দেখি আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি আপনাকে থামাবো, আপনি চোখে দেখতে পাচ্ছেন না কেন সেটা একটু শুনি। জি জি জি, মানে ইজ ইট বিকজ অফ সামথিং, না কোনো ঘটনা ঘটেছিল? Initially I was suffering from an incurable eye disease. It's called retinitis pigmentosa and macular degeneration. সেটা কি খুব ছোটবেলায় ডায়াগনোজ হয়েছিল? এটা ডায়াগনোজ হয়েছিল 3 বছর বয়সে। আচ্ছা। এবং ওইটা ডায়াগনোজ হওয়ার পরপরই রেটিনার যে সেলটা সেটা ডিজেনারেট করতে শুরু করে খুব র্যাপিড পেসে। ওকে, এটার কোনো মেডিসিন নেই বা কোনো কিওর নেই? এটার কোনো কিওর নেই সোফা, এখন পর্যন্ত না। একেবারে দেখতে পেলাম না 2007-এ। পার্টিকুলার সময়ই কেবলমাত্র আমি ফাংশন করতে পারতাম, সেটা খুব ভোরে, ওই স্পেসিফিক ওয়েভলেংথে আমি বারান্দায় বসে আমার পড়াশোনা করতাম। এটা ছিল সকাল 6টার থেকে
অ্যারাউন্ড 8টা সাড়ে 8টা 9টা পর্যন্ত ভালোই কাজে দিচ্ছিল। তো ওইভাবে করে আমি চালাতাম, আর বাদ বাকি সময় আমার মা পড়ে পড়ে শোনাতেন, আমি শুনতাম। তো ওই দিন সকালে উঠে দেখি যে আগের দিন যে সলভ করে রেখেছি সেই পাতাটা একদমই সাদা আসছে। আবার আমি খুবই কনফিডেন্ট, যেহেতু আমি নিজে সলভ করেছি, সে তো পাতা তো মোটেও সাদা হওয়ার কথা না। তা আমার মাথার মধ্যে ইনস্ট্যান্টলি একটা জিনিসই স্ট্রাইক করলো যে আমি তো আর পরীক্ষা দিতে পারবো না। তো এই কথাটা বলার জন্য আমি দৌড়ে গেলাম আমার মার বেডরুমে। তখন আমার মা ফোনে ছিলেন, আমি শুনছি মা কারোর সঙ্গে ফোনে কথা বলছে, কিন্তু আমি ঠিক ওনাকে লোকেট করতে পারলাম না। উনি কোথায়, খাটের কোন দিকে শোয়া না বসা, ওনার ভয়েসটা খালি শুনছি। তখন আমি রিয়েলাইজ করি যে আমি আসলে কিছুই দেখছি না। ওই মুহূর্তে আমার যেটা মনে হয়েছিল যে মানে সব কিছু শেষ। কারণ হচ্ছে আমি বলেছিলাম যে আমি তো বর্ন ব্লাইন্ড না, আমি শর্ট সাইটেড ছিলাম। আমার তখন সত্যি মনে হয়েছিল আমি অসহায়, কিন্তু আমার মনে হয়েছিল না, আমার সারভাইভ করতে গেলে এখানেই সারভাইভ করতে হবে, এই অবস্থাতেই সারভাইভ করতে হবে। আমি খুবই থিক স্কিন ছিলাম। কখনো একা একা কেঁদেছেন? একা একা কেঁদেছি কিনা এটা আসলে আমার কাঁদার কোনো সময়ই ছিল না। কারণ একটা ব্যাপার কি, ওই যে ডারউইনের যে ফিলোসফি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আমি যতক্ষণ পর্যন্ত আমার নিজেকে শক্ত রাখতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমার এই যুদ্ধ চালিয়ে যেতে পারবো, ততক্ষণ পর্যন্তই আমি সোসাইটিতে টিকে থাকতে পারবো। এখন এই টিকে থাকার লড়াইয়ে আমার মনে হয়েছে যে মানে একা একা কাঁদার কোনো সময় নেই। যে কাঁদার যে সময়টুকু, সেই সময় আমি চিন্তা করছি আগামীকাল কি হবে, বিকজ এভরি ডে ইজ এ নিউ চ্যালেঞ্জ। তাহলে স্কুলে পড়ালেখাটা কিভাবে হলো? বন্ধুরা কি সহযোগিতা করতেন? আমার কোনো বন্ধু ছিল না। তো you've passed your childhood without a friend? Yes, I have passed my childhood without a friend. আর পরীক্ষা, Amina, I just can't get past the fact that there was no one to help you. I'm sorry, I'm not being able to pass that fact যে এটা আমি বিশ্বাস করতে পারছি না আপু, যে একটা মানুষ এগিয়ে আসবে না। এইটাই, এখন মানুষ কিন্তু অনেক ওপেন হয়েছে, কিন্তু ওই সময় আসলেই কোনো সাপোর্ট আমি পাইনি। একটা জিনিস আমার মনে পড়ে স্কুলে, যে যখন টিচাররা তো প্রায় আমাকে হিউমিলিয়েট করতো, ক্লাসে দাঁড়া করিয়ে সব সময় কথা শোনাতো, এটা একটা ট্রেন্ড। তো তখন কিছু মানুষ এনজয় করতো, কিছু মানুষ জিনিসটা শুনতো। তো তখন আমার মনে হচ্ছে যে একটা মানুষও নাই যে আমার পরে কিছু বলবে। তখন আমার মনে হয়েছে যে মানুষ বোধহয় এরকমই, মানে ওইটাই খুব নর্মাল মনে হচ্ছিল। আমি কোনো দিন ভালো দিক দেখিনি। আপনি যখন ভালো দিক খারাপ দিক, ইফ ইউ সি বোথ সাইডস অফ দ্য কয়েন, তখন আপনি জাজ করতে পারবেন এটা ভালো এটা খারাপ। আমার মনে হয়েছে যে এটাই স্বাভাবিক। আমি ইমাজিনই করতে পারছি না সিচুয়েশনটা আসলে কেমন ছিল, এবং তারপরও আমি দেখতে পাচ্ছি আপু আপনার চোখ ছলছল করছে। আপনি এতই শক্ত একটা মানুষ, আপনার চোখ থেকে পানি পড়ছে না, আমার চোখ থেকে পানি বেরিয়ে যাচ্ছে। সেখান থেকে আজ আপনি শিক্ষকতায়। হ্যাঁ, আমি You're mentoring the next generation. এটাই আইরনি। হ্যাঁ, আইরনি এটাই যে যেই টিচাররা আমাকে বলেছিলেন যে আমাকে দিয়ে পড়াশোনা হবে না, আর সেই যাকে দিয়ে পড়াশোনা হবে না সেই আজকে পড়ায়। It's a slap on their faces, isn't it? আপনার সাথে আমি আরো কথা বলবো, তবে তার আগে নিয়ে আসছি একটি বিরতি। নিশ্চয়ই।
কথা বলছিলাম আমাদের আজকের নন্দিনী সুমাইয়া তাসনিম হকের সাথে। এবারে নেব একটি বিরতি, তবে তার আগে দেখে নেব পৃথিবীকে রাঙিয়ে তোলা নন্দিনীদের খবর। বিরতির পর আমাদের সাথে থাকবেন আমাদের বিশেষ অতিথি। দেখতেই থাকুন বার্জার লাক্সারি সিল্ক নিবেদিত #নন্দিনী। নাসার দুই নারী নভোচারী ক্রিস্টিনা কোচ ও জেসিকা মেইর সৃষ্টি করেছেন এক ইতিহাস। এই প্রথম মহাকাশে হাঁটলেন দুই নারী। ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারের বাইরে তারা 7 ঘন্টা সময় কাটিয়েছেন। মহাকাশচারী ক্রিস্টিনা কোচ এই নিয়ে 4 বার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেলেন। অন্যদিকে জেসিকা মেইর 15তম নারী হিসেবে হাঁটলেন মহাকাশে। নাসা বলছে এটি তাদের 2024 সালে চাঁদে মানুষ পাঠানো এবং নারীদের উৎসাহিত করার একটি পদক্ষেপ। জেসমিন আক্তারের জন্ম বাংলাদেশের একটি রোহিঙ্গা শিবিরে। 2019 সালের প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন এই রোহিঙ্গা ক্রিকেটার। 10 বছর আগে 8 বছর বয়সে শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে যান। ব্রিটেনে ক্রিকেট খেলায় বিশেষ পারদর্শিতা দেখান তিনি। সেবামূলক উদ্দেশ্যে চালু করা সুইট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে দলে নাম লেখান জেসমিন। উল্লেখ্য, বিবিসি প্রতি বছর বিশ্বে আলোচনার কেন্দ্রে থাকা 100 নারীর তালিকা প্রকাশ করে। মাত্র 6 বছর বয়সে দৃষ্টিশক্তি হারান ভারতের মহারাষ্ট্রের মেয়ে প্রাঞ্জল পাতিল। চোখের দৃষ্টিশক্তি হারালেও মনের দৃষ্টিশক্তি হারাননি তিনি। সব বাধা জয় করে ভারতের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী নারী হিসেবে হয়েছেন IAS কর্মকর্তা। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি সরকারি চাকরির মধ্যে অন্যতম হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা IAS। পুরো দেশের প্রশাসনিক দায়িত্বভার থাকে এই বিভাগের ওপর। আবারও স্বাগত বার্জার লাক্সারি সিল্ক নিবেদিত #নন্দিনীতে। বিরতিতে যাবার পূর্বে কথা বলছিলাম আমাদের আজকের নন্দিনী সুমাইয়া তাসনিম হকের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি, মঞ্চ আন্দোলনের পথিকৃৎ নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। শৈশব থেকেই নাটকের সাথে ভালোবাসা ও যোগাযোগ শুরু। 1971 সালে চলে যান মুক্তিযুদ্ধে, যুক্ত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে। 1972 সালে স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠা করেন আরণ্যক নাট্যদল। নাট্যকলায় বিশেষ অবদানের জন্য ভূষিত হয়েছেন 21 পদকে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি মামুনুর রশিদকে। স্যার, আপনার জন্মদিন লিপ ইয়ারে? ঠিক জানি কি ঠিক আমি বিষয়টা? ঠিক। তো জন্মদিন কি 4 বছর পর পর সেলিব্রেট করা হয়? হ্যাঁ। তার মানে তো বয়স বেশি হয়নি। 18 বছর হবে আগামী বছর 18 বছর। আমাদের নন্দিনী, উনি তো শিক্ষকতা করছেন, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছেন। তার গল্প আসলে আমরা শুনছিলাম। এমন একজন মানুষ, ব্যক্তি আপনার সামনে বসা, যার চোখে দৃষ্টি নেই, চোখের আলো নেই, কিন্তু শিক্ষকতায় আছেন। আমার তো শোনার পর থেকেই, যেদিন থেকে এই অনুষ্ঠানের কথা শুনেছি সেদিন থেকে আমি খুব এক্সাইটেড। কারণ একটা ভীষণ চ্যালেঞ্জড পার্সোনালিটি আজকের নন্দিনী সুমাইয়া, যিনি এরকম একটি বিষয়কে চ্যালেঞ্জ করছেন এবং তার জীবনের অনুষঙ্গ হিসেবে এটাকে মেনে নিয়েছেন। মেনে নিয়ে তিনি তার যে আরাধ্য শিক্ষা, মানে শিক্ষা দান করা, এই কাজটি তিনি করে যাচ্ছেন। এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্ট, আমার মতে এটি একটি অত্যন্ত ভালো ডিপার্টমেন্ট এবং সেখানে আপনি শিক্ষকতা করেন। এবং একটু আগে ওনার সঙ্গে কথা বলছিলাম যে সাবজেক্ট, যে লেখককে উনি পড়ান, সেই সব লেখকরা অনেকেই আমার খুব প্রিয়। ইউজিন অনিলের কথা বলেছেন। আপনাদের মেকআপ রুমে তো দুজনেরই কথা শুনছিলাম, একের পর এক নাম বলে যাচ্ছিলেন। এডওয়ার্ড আলবি, তারপর আর্নেস্ট হেমিংওয়ে, এরা সবাই আমার কাছে খুব বিস্ময়। তারপর উনি ইংল্যান্ডে যে লেখাপড়া করেছেন লিডস ইউনিভার্সিটিতে, সেখানে পোস্ট কলোনিয়াল ইংলিশ লিটারেচার, সেখানেও অনেকেই আমার অত্যন্ত প্রিয়। এত দূর আসার পথে কিন্তু অনেক বাধা পেয়েছে, সোসাইটি থেকে, কাছের মানুষ থেকে। শি হ্যাড আ চাইল্ডহুড যেখানে তার ফ্রেন্ডস কোনো ছিল না। সেই গল্পগুলো আসলে শুনছিলাম। আপনাদের সময়ও তো অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আপনারা এসেছেন। কোনো কিছু শেয়ার করতে চাইবেন আমাদের সাথে, which will inspire this generation? অবশ্যই। আমি তো একটি মুসলিম পরিবারে জন্ম। জি। তো নিশ্চয়ই আমার যারা অভিভাবক তারা চাইতেন না যে আমি নাটক করি। সেটা একটা বড় ধরনের বাধা। কিন্তু
কি করে যে নাটকটা আমার মাথায় ঢুকে গেল, এখান থেকে জীবনে আবার সরতে পারলাম না। আগামী ফেব্রুয়ারিতে আমার 18তম জন্মদিন, তার মানে 72 বছর বয়স হবে। এই বয়স পর্যন্ত অনেক সামাজিক প্রতিকূলতা, পারিবারিক প্রতিকূলতাকে আমাদেরকে ফেস করতে হয়েছে এই শিল্পে কাজ করার জন্য। আপনার জন্মদিন আগামী ফেব্রুয়ারিতে, আমার 14ই ফেব্রুয়ারি। মানে এখানেও আপনার সঙ্গে একটা সিমিলারিটি দেখছি। নিশ্চয়ই। এবং আমি শুনেছি যে আপনি অ্যান্টন চেকভের রাশিয়ান লিটারেচার কিছু শর্ট স্টোরিজ আমি অভিনয় করেছি। চেকভ আমার খুব প্রিয় নাট্যকার, এবং তার যেগুলোতে আমি অভিনয় করেছি সেগুলো মূলত শর্ট স্টোরি। আচ্ছা আচ্ছা। তার শর্ট স্টোরিগুলো থেকে, জি জি, যেমন ডেথ অফ এ ক্লার্ক, যে কেরানির মৃত্যু, এটাতে করেছি। আমি চেকভের দুইটা শর্ট স্টোরি খুব পছন্দ করি এবং পড়াই, দ্য বেট অ্যান্ড দ্য লটারি টিকেট। হ্যাঁ, লটারি টিকেট। তো ওইখানে আমি দেখলাম যে রিয়ালিটির যে এত কমিক্যাল ওয়েতে রিপ্রেজেন্টেশন হয় এবং প্রত্যেকটা জিনিস এত বিজায়ার, এত হার্শ। তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে যখন এই স্টোরিগুলো শেষ হয় তখন আপনাকে ভাবায়, অনেকক্ষণ ধরে আপনি ভাবতে থাকবেন এটা কি হলো, এটা কি হলো। তো এতে করে হয় কি, আপনার শারীরিক মানসিক প্রত্যেকটা স্টেজে একটা বিকাশ ঘটে, একরকম মেসেজ দিয়ে যেন চলে যায় প্রত্যেকটা। হ্যাঁ, অবশ্যই। দুজন এত লিটারারি বিষয় নিয়ে কথা বলছেন, আমি কিন্তু একটু হারিয়ে যাচ্ছি। জি জি, আমি আরেকটা জিনিস বলতে চাই, আমাদের নন্দিনীর আরো একটি ট্যালেন্ট আছে, সে কিন্তু দারুণ গান গায়। এটা গান শুনবো? জি জি, অবশ্যই, এক্ষুনি শুনবো আমরা গান। নিশ্চয়ই, বহুদিনের চর্চা নাই, তারপরেও চেষ্টা করা। তবে তার আগে একটা বিরতি নিচ্ছি। স্যার, আপনি কি নিয়ে দেবেন আমার জন্য বিরতিটা? হ্যাঁ, আপনি নিয়ে নেন বিরতিটা আমার জন্য। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বিরতি নিলাম। ভিউয়ার্স, নিচ্ছে একটি বিরতি, দেখতেই থাকুন বার্জার লাক্সারি সিল্ক নিবেদিত #নন্দিনী। ভয়ে হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও হে, দীনতা হতে অক্ষয় ধনে, সংশয় হতে সত্য সাধনে, জড়তা হতে নবীন জীবনে, নূতন জন্ম দাও হে, ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও হে। বাহ 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 বাহ। আসলেই এতদিন চর্চা নেই, যেটা বলে শুরু করলেন মনে হয়নি কিন্তু যে চর্চা নেই আপনার। চমৎকার চমৎকার শোনালেন। গানটা কি সেই ছোটবেলা থেকে শেখা, নাকি আসলে সমাজ যে অত্যাচারটা আপনার উপরে করেছে তার থেকে একটুখানি শান্তি পাওয়ার জন্য গানের পথটা বেছে নেওয়া? যখন আমি 7-8 পড়ি, তখন থেকেই আমার টিভিতে গাওয়ার সুযোগ হয়েছে। তারপরে কিছু স্টেজ পারফরমেন্স করেছি শিল্পকলা একাডেমিতে, রাশিয়ান কালচারাল সেন্টারে, এলিয়েন্স ফ্রাসিসে, WBA-তে, পাবলিক লাইব্রেরিতে, এরকম বহু জায়গায় আমি পারফর্ম করেছি। তো সেই সুযোগে সকলের মনে হয়েছিল যে গানটাই হয়তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে থাকবে। ইভেন যখন আমি আমার হাই স্কুল কমপ্লিট করি তখন সকলেই আমাকে বলেছিল যে একাডেমিক লাইনে আসারই দরকার নেই, তুমি গান নিয়ে লেখাপড়া করো। আমাদের সমাজ যে সাপোর্ট করে না, অথবা আরেকজনের হয়ে একটা ডিসিশন নিয়ে ফেলে, এটা খুব অন্যায়। এবং এখন যেটা হচ্ছে, কিন্ডার গার্ডেন থেকে শুরু করে ইংলিশ স্কুলগুলোতে, বাংলা স্কুলেও একই অবস্থা। অভিভাবকরা চায় তার বাচ্চাটা GPA গোল্ডেন 5 পাবে, একটু গান শিখবে, একটু আবৃত্তি শিখবে, একটু ছবি আঁকা শিখবে। এই GPA 5 না পেলে একটা শিশুর উপর যে নির্যাতন করে অভিভাবকরা, এটা অমার্জনীয়। আমার একজন কলিগ আছে,
অভিনয় করে, তার বাবা মা কি কারণে চাইলো যে মেয়ে ইকোনমিক্সে পড়বে, এবং ইকোনমিক্সে সে পড়ালেখা কমপ্লিট করতে পারলো না, মাস্টার্সে গিয়ে পড়ালেখা কমপ্লিট করতে পারলো না, কারণ এই সাবজেক্টটা তার ভালো লাগে না। এখন কারো ফুটবল খেলতে ভালো লাগে, কারো ক্রিকেট খেলতে ভালো লাগে, কারো লেখাপড়াটা ভালো লাগে, তার মতো করে কোন সাবজেক্টে পড়বে এটা যদি পূর্ব নির্দিষ্টভাবে কেউ না বলে দেয়, তার যেটা ভালো লাগলো সেটা সেটা পড়লো। কারণ জীবনটা তো একটা উদযাপনের বিষয়, একটা আনন্দের বিষয়। আমি যেটা আনন্দ পাই, আনন্দ পেয়ে যদি আমি কিছু করি, তাহলে পরে আমার আর পরিশ্রম হয় না। When you love a work, when you love a profession, you are not to work. আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী পর্ব স্মৃতির আঙিনায়। তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে বলতেই হয়, সত্যিকারের মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ এই পৃথিবীর জন্য। আমাদের আজকের নন্দিনী সুমাইয়া তাসনিম হক সত্যিকারের মানুষ গড়ে তুলছেন নিরলসভাবে। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো এক নন্দিনীকে নিয়ে। বার্জার লাক্সারি সিল্ক নিবেদিত #নন্দিনীতে। তুমি হারনি পথ ছাড়নি।